ওকে, তাইলে আজকে এই ক্লাসে এখন দেখবো আর কি আমরা যে ইয়েটা স্থির তড়িৎ দেখবো আর কি। তারপরে আমরা চলতড়িতে মুভ করবো। স্লাইড দেখা যায় আমার? কষ্ট করে জানাইবা। ওকে। ইউ। জি দেখাবো। ওকে, তাইলে দেখো স্থির তড়িৎ পর্ব আর কি। এখানে উপরে চার্জ দেখে ভাইবো না আবার যে অন্য কোনো কিছু। এটা ছিল ওই আমার ব্রেন স্টেশনে নিছিলাম আর কি। শুভ ভাইকে, যারা সিলেটে আছে শুভকান্তি দাস ভাইকে চিনো আর কি। তো উনার এবার স্যারের ফার্স্টের যে এডমিশন একটা কোর্স ছিল ব্রেন স্টেশনে। সো ওনার কোর্সে ক্লাস নিছিলাম আর কি। সো এটা ওই হ্যান্ড নোটটা বানাইছিলাম। এখন আর পিডিএফ স্লাইড বানাইতে সময় পাই নাই, এর জন্য ওই নোটটা দিয়েই তোমাদের পড়িয়ে দিব আর কি। নোটটাও আমার। আচ্ছা, ফলে খুব বেশি লস হবে না। তো দেখি আমরা প্রথমে চার্জের যে প্রকৃতির যে জানা যায় সেটা আমাদের কে জানছেন যে এফ ডুপে পরীক্ষা করছিলেন। চার্জের প্রকৃতি দ্যাটসমিন বলতে কি বুঝাইছে? ওই যে সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই যে সিদ্ধান্তটা, এইটা আমাদের এফ ডুপে পরীক্ষার মাধ্যমে মানে আমাদের রেজাল্টটা দিচ্ছে নাকি। আচ্ছা, তারপরে দেখো এইখানের মধ্যে আমরা একটা টপিক আছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। এই চার্জের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলাটা কি? এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই সিগমাটা হয় চার্জ বাই এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। বা চার্জকে আমরা লিখতে পারি এন ই। এন হইল তোমার সংখ্যা, আর ই হইল ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ। তার মানে এন সংখ্যক যদি ইলেকট্রন থাকে তাহলে মোট চার্জ হবে এন ই। বাই হইল এ। এ হইল আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাইলে এইটাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। এর ইউনিটটা কি? এর ইউনিটটা হইল সেন্টিমিটার পার মিটার ইনভার্স টু। এবং চার্জ, কোনো একটা পরিবাহী চার্জ কোথায় থাকে? কোনো একটা পরিবাহী চার্জ আমাদের সর্বদা পৃষ্ঠে থাকে। বুঝতে পারলাম? তারপরে যদি আমরা দেখি চার্জের কোয়ান্টানায়ন, ওই আমরা ইয়েতে পড়ছিলাম না যে গুণগত রসায়নে শক্তির কোয়ান্টানায়ন। সো চার্জের কোয়ান্টানায়ন আর শক্তির কোয়ান্টানায়ন সেম কথা। চার্জের কোয়ান্টানায়ন বলতে বুঝাইছে যে ইলেকট্রনের চার্জ তো জানি আমরা, একটা ইলেকট্রনের চার্জ কত? আমাদের একটা ইলেকট্রনের চার্জ কত? ইয়েস, 1.6 × 10⁻19। আচ্ছা, তাহলে চার্জের কোয়ান্টায়নটা আমাদের নির্দেশ করে যে 1.6 × 10⁻19 এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। কখনোই কোনো সময় কি হইতে পারে না? ভগ্নাংশ হইতে পারে না। অর্থাৎ কোনো একটা বস্তুর চার্জ তার এই যে 1.6 × 10⁻19 এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, কখনোই ভগ্নাংশ হবে না। বুঝা গেল? এটাকেই বলা হয় চার্জের কোয়ান্টায়ন আর কি। এখন দেখো এখানে একটা ম্যাথ রাখছি। এই ম্যাথটা যদি আমরা একটু দেখি যে 3.11 গ্রাম তামার মুদ্রা তড়িৎ নিরপেক্ষ অবস্থায় আছে। তড়িৎ নিরপেক্ষ দ্যাটস মিন কি তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সেম। এতে মোট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের মান বের করো। তামার আণবিক ভর দেয়া আছে এবং পারমাণবিক সংখ্যা দেয়া আছে। তাহলে এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? খুব সহজ কথা। এখন দেখো তামার মধ্যে কয়টা পরমাণু আছে এটা দেখতে হবে। ঠিক আছে, এই যে এই তামার মধ্যে কতটুকু পরমাণু আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো 63.5 গ্রাম তামার মধ্যে পরমাণু সংখ্যা আছে 6.023 × 10⁻23। তাহলে আমাদের দেয়া আছে কত? 3.11 গ্রাম তামা। তার মানে এর মধ্যে কতটুকু আছে? 63.5।
6.023 ইন্টু 10⁻23 ইন্টু হইল আমাদের 3.11। এতটি ইলেকট্রন আছে, তার মানে তুমি ইলেকট্রনের সংখ্যাটা ফাইন্ড আউট করতে পারছো। ওকে, তাইলে এখন বলছে কি চার্জের মান না ধনাত্মক বা ঋণাত্মক চার্জ, তাহলে কিউ সমান তুমি জানো কি এন ই, এর ভ্যালু তো আমরা জানি, আর এন এর ভ্যালু তো তুমি ফাইন্ড আউট করছোই। প্রবলেম স্টেটমেন্ট বোঝা গেছে বা সলিউশনটা বোঝা গেছে এটার? ওকে, প্রশ্নটায় বলছে কি দেখো 3.11 গ্রাম ভরের তামার মুদ্রা তড়িৎ নিরপেক্ষ অবস্থায় আছে। তাহলে এই তড়িৎ নিরপেক্ষ টার্মটা দ্বারা কি বোঝায়? আমাদের যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম। আচ্ছা, তারপরে কি বলছে এতে মোট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের মান বের করো। তো তামার আণবিক ভর দেয়া আছে আমাদের এইটা, আর পারমাণবিক সংখ্যা দেয়া আছে এত। এখন আমাকে কি করতে হবে? চার্জের মানটা বের করতে হবে। কেন তো আমি ভুল লিখছি, এটা 1.6 ইন্টু 10⁻19 কুলম হবে। আচ্ছা, এখন দেখো তুমি এইখানে এক মূল যদি তামা থাকতো, তাহলে তার মধ্যে পরমাণুর সংখ্যা কত ছিল? 6.023 ইন্টু 10⁻23টি। এবং একটি তামার মধ্যে এতটি পরমাণু থাকলে আমাদের এখন দেখো তামার মধ্যে পারমাণবিক সংখ্যা কত? 29টা। ওকে, তাইলে এক মোল তামার মধ্যে আছে কত তোমার? 6.023টি পরমাণু, আর একটা পরমাণুর মধ্যে আছে তোমার 29টি। 1.6 ইন্টু 10⁻23টি। তাইলে এইটা ছিল আমাদের এক মোল তামার মধ্যে মোট চার্জের পরিমাণ। এতটুকু বুঝতে পারছি? জি। এখন দেখো তোমার এটা এক মোল যদি থাকতো, বাট এখানে দেয়া আছে কত আমাদের? 3.11 গ্রাম না? তাইলে এখন এই 3.11 গ্রাম সমান কত মোল তামা, এটা ফাইন্ড আউট করে ফেলো। তাহলে আমরা জানি কি যে ভর বাই হইল তার মূল আণবিক ভর, তাহলে তার মূল সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এই মূল সংখ্যাকে এত দ্বারা গুণ হলে আমাদের কিন্তু আনসারটা চলে আসবে। বুঝা গেল? আর কোনো প্রশ্ন আছে আর? ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ স্থির তড়িতের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সূত্র হইল এইটা, কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রটা কি বলছে দেখো, যে দুইটি বিন্দু আদান এর মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এফ দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল বুঝাইছে, সেটা বলছে যে আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী যে দূরত্বটা আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। এইটা হইলো কি আমাদের কুলম্বের সূত্রের স্টেটমেন্ট, যে দুটি বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই সমানুপাতিকটা উঠিয়ে আমরা একসাথে কম্বাইন করলে আমরা এটা লিখতে পারি, এবং এইটাকে উঠিয়ে আমরা সি একটা ধ্রুবক আনতে পারি। এই সির মান শূন্যস্থানে সির মান হইল, আমি সি নট লিখি, 9 × 10⁻৯। বুঝা গেল? 9 × 10⁻৯ সির মান, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। আচ্ছা, তারপরে এই সির পরিবর্তে তুমি লিখতে পারো 1/4πε0। এপসাইলন নটের ভ্যালু হতো আমরা জানি যে 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2 নিউটন ইনভার্স 1। আচ্ছা, যদি এটা শূন্যস্থানে হয়, বাট বায়ু মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে, কিছুটা চেঞ্জ হবে, সেটাও আমরা দেখবো। তবু আমি বলে দেই, এপসাইলন সমান লিখতে পারবো তখন এপসাইলন নট কে। এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই দেখো এখানে লেখছে আমি ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে ই সমান লেখা যায় এফ নট বাই হইলো এফ বা এপসাইলন নট, এপসাইলন বাই হলো এপসাইলন নট। তার মানে এপসাইলন সমান লিখতে পারি কি আমরা কে ই,
তারপর এপসাইলন নট। এই যে এপসাইলন হইল যে কোনো বেদনযোগ্যতা বা বাধা দেওয়ার ক্ষমতা বোঝায়। এখন দেখো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, তোমাকে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বলে দিতে পারে আর কি। তো এইটা দেখে রাখবা। ওকে। এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসতে পারে, যে সেখানে কি বলছে দুইটা ইলেকট্রনের কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত কত। তো এটা ফাইন্ড আউট করতে পারবো। তো এটা আমি করে দিব না, এটা হোপফুলি তোমরা পারবা, তোমাদের কাজ রইলো। ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, তোমরা ট্রাই করবা। তারপরে দেখি পলিথিনের এক কুলম দুটি আদান, এইখানে একটা মেতো আমি করিয়ে দিব না, এটাও তোমাদের হোমওয়ার্ক। সুন্দর করে প্রশ্ন তুলবা, নোট যখন করবা নোটের মধ্যে এই প্রশ্নগুলো ইনক্লুডেড করবা, দেন আনসারও লিখবা। ঠিক আছে, কারো কোনো আপত্তি আছে এইগুলা না করিয়ে দিলে? বলো যে এইগুলা পারবা না, এগুলো একবারে বাচ্চিন্তের অঙ্ক বা এই সূত্রতে বসাই বা আনসার চলে আসবে। ঠিক আছে, আমি ফার্স্টে এডমিশনের সময় এই স্লাইডটা পড়াইছি, মানে এই পিডিএফটা পড়াইছি, মানে জিনিসটা। আর এই প্রশ্নগুলো সাস্টের আর কি। শুভ ভাইয়ের এখানে যখন পড়াইছিলাম ব্রেন স্টেশনে, এই বছরই পড়াইছি, তোমাদের ব্যাচকেই পড়াইছি, 3টা ক্লাস নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তারপরে দেখি আমরা যে এই ম্যাথটা, অবশ্যই এটা এতটা ইম্পর্টেন্ট না, তবুও আমি একটু দেখিয়ে দিই, এটা একটু ইঞ্জিনিয়ারিং টাইপের। তো কি বলছে, 0.15 পরের একটি সোলার বলে এত আধান চার্জ দেওয়া আছে এবং এত আধান যুক্ত একটি বস্তু কত উপরে থেকে সোলার বলকে শূন্য স্থানে, লাইক দ্যাট, এইরকম আর কি বিষয়টা। একটা বস্তু ধরো ভূমিতে আছে এইভাবে, আর একটা বস্তু শূন্য স্থানে রাখছো, বুঝতে পারছি। আর একটা বস্তুর চার্জ হলো প্লাস সামথিং 6.68 ইন্টু 10⁻৯ কুলম, আর আরেকটা হইলো এইখানে আর কি 6.54 ইন্টু 10⁻, কত দেওয়া আছে, ⁻৯ কুলম। এবং এটার ভর দেওয়া আছে, এটার ভর কত দেওয়া আছে, 0.5 গ্রাম, এবং এটা শূন্যস্থানে আছে। তাহলে অবভিয়াসলি অভিকর্ষ বলের জন্য সে নিচে নামতে চাইবে এমজির জন্য। এখন দুইটাই পজিটিভ না, তাহলে তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এখন বলছে কি শূন্যস্থানে স্থির করে রাখতে, তাহলে এদের মধ্যকার যে বিকর্ষণ বলটা, এইটা যদি তোমার মহাকর্ষ বলের সমান হয়, তাইলে তো সে শূন্যস্থানে স্থিরভাবে কি থাকতে পারবে, সে স্থিরভাবে থাকতে পারবে আর কি। এখন তোমাকে বলছে কি কত উপরে, মানে এই বলদের মধ্যবর্তী দূরত্বটা বের করার জন্য। তাইলে এফসি সমান হইল আমাদের কি এমজি। তাহলে এফসি মানে কি, এই যে সি যেহেতু শূন্যস্থানে বলছে সি ইন্টু Q1 Q2 বাই হইল ডি স্কোয়ার ইজ ইকুয়াল এমজি। তুমি ওই ডির ভ্যালুটা বের করবা। প্রবলেম স্টেটমেন্ট বোঝা গেছে? ওকে, আমরা সবাই বুঝতে পারছি তাইলে। তাইলে এখন দেখি আমরা যে, ওকে সবাই ক্লিয়ার। এখন দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো একটা জিনিস আমি ফিল করি, যে তাড়িত বল এবং মানে ওই যে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আমি মনে করি যে সেম জিনিস। কেমনে সেম জিনিস, দেখো সাপোজ ধরো এইখানে একটা বিন্দু আধান থাকলো Q1, আর ঠিক আরেকটা দূরে আর দূরত্বে বিন্দু আধান বা ডি দূরত্বে বিন্দু আধান Q2, তাহলে তাদের মধ্যকার বলটাকে আমরা লিখতাম সি ইন্টু Q1 Q2 পাই হলো ডি স্কোয়ার। তাহলে এইটা কুলম্ব বল। এখন আমি বলছি কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং কুলম্ব বল সেম কথা। তাইলে দেখো কোন কেসে সেম কথা, যদি যে কোনো একটা বলে মানে চার্জের মান যদি 1 কুলম হয়, তাহলে জিনিসটা এইভাবে হইতো না, সি ইন্টু Q1/d²। তাইলে কোনো একটা চার্জ যদি 1 কুলম হয়, তাহলে ওই 1 কুলম চার্জের জন্য যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাকেই তখন বলা হয় আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বুঝাইতে পারছি? তো আমার কাছে লাইক দ্যাট দুইটাকে সিমিলার মনে হয়। একটার ক্ষেত্রে তোমার কুলম বলের মান ফিক্সড, অর্থাৎ সেটা 1 কুলম হবে, আর আরেকটার ক্ষেত্রে 1 কুলম হইলেও হইতে পারে আবার নাও হইতে পারে। তো এইখানে দেখো তুমি ই সমান লিখতে পারো কি F/Q,
কিউ টু নেই এখানে বলাটা সঠিক নয়। এখানে কিউ2-র ভ্যালু হলো 1 কুলম। কিউ2 নেই এমনটা না, কিন্তু কিউ2 আছে, বাট কিউ2-র ভ্যালু হলো 1। 1-এর সাথে আমরা যে কোনো কোনো কিছুই যদি অ্যাড করি, তাহলে সেটার ভ্যালু তো সেম থাকে, এর জন্যই আমরা লিখি না। ওকে, তাইলে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশনটা আমরা লিখতে পারি F/Q, বা এফ সমান আমরা লিখতে পারি কি QE, বা এই যে 1/4πε। এখন দেখো আমি শুধু এফসাইলন লিখছি, এফসাইলন নট লিখি নাই, মানে যে কোনো মাধ্যমে হোক। শূন্য মাধ্যমে হলে সেটা এফসাইলন নট, আর অন্য মাধ্যমে হলে তো আমরা আগে দেখছিলাম ওই কিভাবে ফাইন্ড আউট করতে হয়। দেন Q/R²। এখানে দেখো দুইটা কিউ ইউজ করছি না। এখন দেখো একটা কিউ হইল গে আমাদের কি সোর্স চার্জ, আর আরেকটা কিউ হইলো আমাদের টেস্ট চার্জ, যাকে তুমি মুভ করাতে পারবে না। আর এটার জন্য তোমার তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন দেখো এইখানেও কিন্তু একটা ভেক্টর সমীকরণ আছে। তড়িৎ প্রাবল্যের ভেক্টর সমীকরণটা নিজ দায়িত্বে একটু দেখে নিবা আর লিখে রাখবা। এখন কিছু জিনিস আমরা দেখব, যে সমধর্মী বা অসমমানের চার্জের মধ্যবর্তী দূরত্বের মধ্যবিন্দুতে আমাদের প্রাবল্য বা তাড়িত বল শূন্য হয়, মানে কুলম্ব বল শূন্য হয়। প্রাবল্য শূন্য হয় বা কুলম্ব বল শূন্য হয়, শূন্য। কন্ডিশন কি হইতে হইব? চার্জের ভ্যালু হইতে হইব সমধর্মী, আর মানটা হইতে হইব কি সমান। চার্জের ধর্ম হতে হবে একই, অর্থাৎ প্লাস হইলে দুইটাই প্লাস হইতে হবে, আর মাইনাস হইলে দুইটাই মাইনাস। আর চার্জের ভ্যালু কি, সরি, মানটা হবে সমান। তাইলে মধ্যবিন্দুতে তোমার প্রাবল্য কি হবে? শূন্য হবে। আচ্ছা, এখন দেখো এখানে আমি লিখে রাখছিলাম ভার্সিটি স্ট্যান্ডার্ড। সো একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বের প্রাবল্য এত হলে 1 মিটার দূরত্বের প্রাবল্য কত? তাহলে ড্যাম শিওর তোমরা কি করবা আমি বলি, একটু আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, তোমরা যে জিনিসটা করবা, যে 2 মিটার দূরত্বের প্রাবল্য বলছে না, যে 8। আমি যখন ব্রেন স্টেশনের ক্লাস নিচ্ছিলাম, স্টুডেন্ট গুলো 8 রেজাল্ট দিছে। তাহলে 2 মিটার দূরত্বের প্রাবল্য 8, তাহলে এক 1 মিটার দূরত্বের প্রাবল্য হইলো 8/2, দ্যাটস ওয়াই 4। তোমরাও এটাই করতা, ঠিক আছে না? ঠিক আছে কি আমারটা? সবাই একটু আনসার দাও তো। আমি জাস্ট অপিনিয়ন জানতে চাচ্ছি, যে আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এটা কি ঠিক আছে কি না। ইয়েস অর নো? ওকে, ফাহাদ বলছে না। অ্যানাদার পারসন? না। দেখো এই ফর্মুলাটা কি জন্য ঠিক না, ঐকিক নিয়মটা ঠিক না। দেখো প্রাবল্যটা কি বলছে আমাদের, যে প্রাবল্য সমান আমি লিখতে পারি সামথিং, এখানে C × Q π হইলো R²। তাইলে এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি E = কি 1/R²। অর্থাৎ দূরত্ব বাড়লে প্রাবল্যের ভ্যালুটা কমে, এবং দূরত্ব কমলে প্রাবল্যের ভ্যালুটা বাড়ে, এটা সত্য। বাট সেটা বর্গের আকারে আর কি। তো এর জন্যই আমরা কি লিখতে পারি না, এই ঐকিক নিয়মটা অ্যাপ্লাই করতে পারি না। আমরা এখানে যে জিনিসটা করতে পারতাম সেটা হইল, এখানেই লিখি, যে E1/E2 সমান লিখতে পারতাম R2/হইল R1²। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের আনসারটা চলে আসতো। বুঝাইতে পারছি তোমাদের? আচ্ছা, তারপরে দেখি আমাদের কি বলছে, যে পরস্পর হতে 3 মিটার দূরে অবস্থিত -3 কুলম ও -5 কুলম চার্জের সংযোগ রেখার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে? কোথায় প্রাবল্যের মান শূন্য হবে? সো যদি দুইটা চার্জের ধর্ম সেম থাকে, অর্থাৎ দুইটাই যদি মাইনাস থাকে, অথবা যদি দুইটাই প্লাস থাকে, তাইলে মনে রাখবা সংযোগ রেখার এ আর বি, এই যে সংযোগ রেখা, এদের মধ্যবর্তী কোনো একটা অঞ্চলে প্রাবল্যের মান বা লব্ধি বলের মান বা তোমার সমান হবে, প্রাবল্য সমান হবে। এখন এই বিন্দুটা কোন সাইডে হবে সেটা তো আমাদের ফাইন্ড আউট করতে হবে। সেটা ফাইন্ড আউট করব এই দুইটা চার্জের মধ্যে, এই দুইটা চার্জের মধ্যে যে চার্জের মান ছোট, এখানে চার্জের মান ছোট হার -3, তাইলে এই চার্জের
কাছাকাছি কোনো একটা পয়েন্টে। তার মানে যদি ঠিক মিডল পয়েন্ট কত দেয়া আছে তোমার, 3 মিটার দেয়া আছে না, তাহলে 3-এর অর্ধেক হইলো আমাদের 1.5 মিটার। অর্থাৎ এ থেকে যদি আমি এটাকে সি পয়েন্ট ধরি, তাহলে এ থেকে সি পয়েন্ট হলো 2.5 মিটার। তাহলে প্রাবল্যের মান শূন্য বা সমান, বা লব্ধি বলের মান সমান বা শূন্য হবে এসি এর মধ্যে এখানে কোনো একটা জায়গায়। সো এইটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো এইটা ফাইন্ড আউট করার জন্য আমরা এই ট্রিক্স বা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, যে সমধর্মী চার্জ যদি হয় Q1 এবং Q2, তাহলে Q1 থেকে প্রাবল্য শূন্য, বা তুমি এইখানে বলও শূন্য লিখতে পারো, প্রাবল্য শূন্য এমন বিন্দুর দূরত্ব x সমান ডি, অর্থাৎ প্রথম যে দুইটা চার্জ ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। ডি বাই হইল 1 + √Q2/Q1। দেখো, তুমি যখন Q1 থেকে তুমি দূরত্বটা বের করছো না, তাহলে এইখানে রেশিওর ক্ষেত্রে Q1টা কি নিচে চলে আসছে। সিমিলার কেস, যদি তুমি Q2 থেকে দূরত্বটা বের করতে চাও, তাহলে Q2টা এখানে রেশিও হিসেবে কি আসবে, নিচে চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি এই ফর্মুলাটা? তো এইটা তখনই হবে যদি সমধর্মী চার্জ হয়। আর যদি Q1 থেকে বের করো, তাহলে Q1টা নিচে যাবে। আর যদি Q2 থেকে বের করো, তাহলে Q2টা নিচে যাবে। হ্যাঁ, এইগুলা মুখস্থ রাখা লাগবে ভাই, ঠিক আছে? এগুলা মুখস্থ রাখা লাগবে। তুমি এইটা মুখস্থ ছাড়া কিভাবে করবা একটু বলে দিই। তোমার মুখস্থ যে রাখতে হবে এমনটা না। ওই আমি অনেককেই বলছিলাম যে শর্টকাট যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা মেইন প্রসেসটা মনে রাখবো। মেইন প্রসেসটা এইরকম ছিল যে লব্ধি প্রাবল্য শূন্য না, তাইলে U1 - U2 সমান 0, বা যদি সমধর্মী চার্জ হয় আর কি, তাহলে এখানে তুমি লিখতে পারো U1 = E2। তাইলে দেখো, তুমি একটা পয়েন্ট তো ধরে নিবা, যে কোন পয়েন্টে, সাপোজ ধরো আমি এইভাবে একটা পয়েন্ট নিলাম বি, আর এইখানে আমার শূন্য হবে। তাইলে এ থেকে এক্স দূরত্ব, অর্থাৎ সি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। তাইলে বিসির দূরত্ব কত? বিসির দূরত্ব হবে, এইটার দৈর্ঘ্য যদি আমি টোটাল দৈর্ঘ্য যদি ধরতাম ডি, তাইলে বিসির দৈর্ঘ্য হবে D - X। তাইলে এ বিন্দুর জন্য তুমি সি বিন্দুতে প্রাবল্য বের করো, আর বি বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করো। এটাকে ধরলাম আমি E1, এটাকে ধরলাম আমি E2। তাহলে E1 সমান আমি ইজিলি লিখতে পারি, দেখো, 1/4πε ইন্টু লিখতে পারি কি, এটা তো তোমার এ বিন্দুর চার্জ, অর্থাৎ QA বাই হইল x²। আর এটাকে 1/4πε দেন হইল QB বাই হইল D - X²। এই টার্মটা এমনিতেই বাদ। তারপরে আমাদের থাকে কি, দেখো, D - X/X² দেন হইল QB/QA। এখান থেকে তুমি এক্স এর মানটা ফাইন্ড আউট করে নাও। বুঝতে পারছি, এইটা হইলো অ্যাকচুয়াল প্রসেস আর কি। সো তুমি যদি মূল প্রসেসে 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে দেখবা এই শর্টকাট লাগবে না। তুমি মূল প্রসেস দিয়ে কিন্তু অনেক সহজেই কিন্তু এবং নির্ভুলভাবে তুমি করে ফেলতে পারছো। ওকে, এতটুকু বোঝা গেল। তারপরে দেখি, যে বিন্দুতে প্রাবল্য প্রবল শূন্য, সে বিন্দুটি হবে সংযোগ রেখার মধ্যবর্তী। এটা তো আর আমি বললামই, যে ছোট বিন্দুর কাছাকাছি আর কি। এখন দেখি, যদি বিপরীতধর্মী চার্জ থাকতো, তাহলে বিপরীতধর্মী চার্জ থাকলে Q2 থেকে যদি দূরত্ব হয়, তাহলে √Q1/Q2 - 1। যেহেতু Q2 থেকে আমি দূরত্বটা বের করছি, যদি Q1 থেকে আমি দূরত্ব বের করতাম, তাহলে হইতো D√Q2 বাই হইল Q1 - 1। এবং এই ক্ষেত্রে আমাদের বিন্দুটা হবে, যদি বিপরীতধর্মী চার্জ থাকে, অর্থাৎ এ যদি থাকে ধরো প্লাস, আর বি যদি থাকে আমাদের মাইনাস, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সংযোগ রেখার কোনো জায়গায় প্রাবল্য শূন্য হবে না। তাদেরকে আমি একটু বর্ধিত করব। কারণ কোন দিকে বর্ধিত করব সেটা হইলো বিষয়। সেটা হবে যে চার্জের মান ছোট, ধরো এইটাকে দেওয়া আছে তোমার সাপোজ ধরো 5 কুলম, আর এটা দেওয়া আছে ধরো তোমার -10 কুলম। তাহলে মান ছোট হইলো এই যে 5 কুলম। তার মানে এর দিকের কোনো একটা পয়েন্টে চার্জের ভ্যালু হবে, মানে লব্ধি বলটা হবে শূন্য।
আরেকটা জিনিস মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট, যে গোলকের অভ্যন্তরের প্রাবল্য শূন্য। এখন দেখো, আচ্ছা আবার লাস্ট লাইনটা, ওকে দেখো, এইখানে যদি আমি ধরে নিতাম এ পয়েন্টে প্রাবল্য আছে +5 কুলম এবং বি পয়েন্টে প্রাবল্য আছে -10 কুলম, তাহলে দুইটা বিপরীতধর্মী চার্জ আছে, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোনো অঞ্চলে লব্ধি প্রাবল্য শূন্য বা সমান হবে না। তাইলে এখন হবে কি, তাদের সংযোগ রেখাকে আমি বর্ধিত করব, বির দিকেও আমি বর্ধিত করতে পারি, আবার এর দিকেও আমি বর্ধিত করতে পারি। তাইলে এখন আমি বর্ধিত কোন দিকে করব, যে চার্জের ভ্যালু কম, লাইক দ্যাট এখানে 5 ছোট এবং 10টা বড় না, তাইলে আমি এ পয়েন্টের দিকে আমি ভ্যালুটা ধরে নিছি, মানে পয়েন্টটা ধরে নিব আর কি। যদি কেউ তুমি ফুল প্রসেসে করতে চাও আর কি, শর্টকাট ভুলে যাও আর কি, সো এই জিনিসটা করতে পারো। আর শর্টকাট তো এখানে দেই আছে। আচ্ছা, এখন দেখো এই যে শর্টকাটটা শিখছো, এই শর্টকাটটা যদি মাথার মধ্যে রাখতে পারো না, তাহলে একটা জিনিস আমাদের হেল্প করবে। দেখো, এই শর্টকাটের উপর বেস করে ডাবির একটা প্রশ্ন আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেবি 16-17 সেশনে। এখানে কি বলছে দেখি আমরা, যে দুটি ধনাত্মক চার্জ Q1 ও Q2 পরস্পর হতে ডি দূরত্বে অবস্থান করছে। Q1/Q2 সমান কত দেওয়া আছে? 16। তাইলে Q1 থেকে কত দূরত্বে প্রাবল্য সমান বা শূন্য হবে? দেখছো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই রেশিওটা দিয়ে দিছে। তাহলে Q1/Q2 সমান দেওয়া আছে না 16, এবং দূরত্বটা কই থেকে বের করতে বলছে? Q1 থেকে না। তাহলে Q1 থেকে দূরত্ব হইলে আমরা জানি কি রেশিও অনুযায়ী Q1টা নিচে থাকবে। তাহলে আমাদের লাগবে কি, Q2/Q1 ইজ ইকুয়াল 1/16। তাইলে এখন আমাকে দূরত্ব যে আমি বের করতে চাই, তাহলে এক্স সমান আমি লিখতে পারি কি, D/1 প্লাস √/Q2/Q1। তাহলে ডি তো আর ডি রইলই, 1 প্লাস √/1/16। তাহলে ডি পাই হইল 1 প্লাস 1/4, দ্যাটস ওয়াই 4D/5। দেখছো, শর্টকাট মনে রাখলে আমাদের কি কাজেটা লাগতো। তাহলে এটার আনসার হইতো আমাদের এ। বুঝছি কাহিনী। গোলকের প্রাবল্য চাইলে না ভাই, গোলকের অভ্যন্তরের প্রাবল্য। দেখো, এইখান থেকে যে ট্রিক্সটা পলিটিক্স করে তোমাদের প্রশ্নটা দিতে পারে, তোমাকে বলতে পারে একটা গোলক যার ব্যাসার্ধ হইল 10 মিটার, ঠিক আছে? এখন বলল ওই গোলকের কেন্দ্র হতে তোমার 8 মিটার দূরত্বে প্রাবল্য কত? প্রশ্ন বুঝতে পারছি? এবং গোলকের কেন্দ্রে চার্জের মান দিয়ে দিল 10 কুলম। ওকে, ফাইন। এই প্রবলেম এইটা লিখে এই প্রবলেম স্টেটমেন্টটা লিখবা, যারা ক্লাসে আসো না, প্রশ্নটা লিখবা এইভাবে, যে একটা গোলকের ব্যাসার্ধ হইল 10 মিটার এবং গোলকের কেন্দ্রে 10 কুলম চার্জ আছে, গোলকের কেন্দ্র হতে 8 মিটার দূরত্বে প্রাবল্য কত? প্রশ্নটা হইলো এইটা। প্রশ্ন সবাই বুঝতে পারছি? ওকে, যে একটা গোলকের ব্যাসার্ধ হইল 10 মিটার এবং কেন্দ্রে 10 কুলম চার্জ আছে, কেন্দ্র হতে 8 মিটার দূরত্বে প্রাবল্য কত? এবং কেন্দ্র হতে আরেকটা অ্যাড করে দাও, কেন্দ্র হতে 12 মিটার দূরত্বে প্রাবল্য কত? প্রশ্ন একটা, প্রথম প্রশ্ন কেন্দ্র হতে 8 মিটার দূরত্বে প্রাবল্য কত, আর প্রশ্ন 2 হইল কেন্দ্র হতে 12 মিটার দূরত্বে প্রাবল্য কত। দুইটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে? খুব সুন্দর করে দুইটা প্রশ্নের সলভ দিবা। ওকে, তারপরে আর এইটা লাগবে না, এটাও লাগবে না, এইটা এইটাও লাগবে না, এত কঠিন প্রশ্ন দেবে। আচ্ছা, এইটা দেখি আমরা, যে 3I+4J বিদ্যুৎ ক্ষেত্রের আলফা কণার ত্বরণ কত? এখানে আলফা কণার কি বলছে,
ত্বরণ বের করার জন্য। তাহলে ত্বরণকে যদি আমি ধরি এ, তাইলে আলফা কণার ভর তো আমরা জানি, এই ভর কিন্তু 4 দিলে হবে না, কিন্তু প্রকৃত ভর দিতে হবে। ওকে, ক্রস দিয়ে দিব, ক্রস, 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 এগুলো একটু ডিপ লেভেলের ম্যাথ আর কি। আচ্ছা, তাইলে দেখি আমরা আলফা কণার ভর, যেহেতু আলফা কণাতে 4টা কি আছে, 4টা আমাদের ভর সংখ্যা আছে না? তাইলে এই যে আলফা কণার এম বের করবা, দেন আলফা কণার ত্বরণ বলছে আমাদের বের করার জন্য, আর বিদ্যুৎ ক্ষেত্র দেওয়া আছে কত আমাদের ই, এটাকে তুমি নিয়ে আসবা ইয়েতে, কি বলে, ভেক্টর প্রসেস করে, এই যে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাটস ওয়াই 5, লব্ধির সূত্র অ্যাপ্লাই করে, মানে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করে। দেন হইলো আমাদের কিউ, আলফা কণাতে দুইটা ধনাত্মক চার্জ না, তাহলে 2 × 1.6 × 10 ইনভার্স 19। তাইলে এখানে তোমাকে কি বলছে, ত্বরণ বের করার জন্য, তাহলে এখানে বল, দুইটা বল সমান দিবা, রৈখিক বল আর এখানে তোমার কুলম্ব বল আর কি, এটা ধরে তুমি এর মানটা ফাইন্ড আউট করতে হবে। বুঝা গেল? ওকে, তড়িৎ বিভব ইম্পর্টেন্ট আমাদের। এখন দেখো, তড়িৎ বিভব ফার্স্ট অফ অল হলো আমাদের স্কেলার রাশি, ঠিক আছে, এর কোনো দিক নাই। তাহলে ভি সমান আমি লিখতে পারি W/Q, এবং এর ইউনিট, সবগুলোর ইউনিট দেখবা কিন্তু। আচ্ছা, তারপর বি সমান আমি W/Q লিখতে পারি, এই ফর্মুলাগুলা আমরা দেখবো। যেহেতু এটা স্কেলার রাশি, তার মানে তার কোনো ভেক্টর কি নাই, রূপ নাই। এখন দেখো এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব বলতে পৃষ্ঠ বিভবের সমান। কোনো একটা গোলকের ভিতরের কোনো বিন্দুতে বিভব যদি বলে, তাইলে তার পৃষ্ঠ বিভবের সমান। এখন ওই আগে যে একটা প্রশ্ন লিখছিলাম, ওইটাকেই তুমি স্টার দিয়ে আরেকটা প্রশ্ন লেখো, আরো দুইটা প্রশ্ন লেখো সেমই। 8 মিটার দূরত্বে তুমি বিভব কত, আর 12 মিটার দূরত্বে বিভব কত। আগের যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আরো দুইটা মানে প্রশ্ন তৈরি করো, 8 মিটার দূরত্বে বিভব কত এবং 12 মিটার দূরত্বে বিভব কত। আচ্ছা, তারপরে দেখি আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান আমরা জানি কি, এইটা। আমাকে বলো তো ইলেকট্রোভোল্ট কিসের একক? ইলেকট্রোভোল্ট কিসের একক? কাজ, নাকি শক্তি, নাকি তরঙ্গ, নাকি কম্পাঙ্ক, নাকি বিভব, কিসের একক ইলেকট্রোভোল্ট? ইলেকট্রোভোল্ট কাজের একক, ইলেকট্রোভোল্ট শক্তির একক, ঠিক আছে। ওকে, কাজ এবং শক্তি সেম রাশি। আচ্ছা, যাই হোক, সবাই পারি আমরা। তো এই ম্যাথটা দেখবা, এই ম্যাথটা হোপফুলি সবাই পারবা, যে 2 মিটার বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের প্রতি কোণায় এত কুলম্ব চার্জ স্থাপন করা হলে কেন্দ্রে বিভব কত। তার মানে কেন্দ্রে বিভব হবে ওই সবগুলা সমষ্টির সমান। তারপরে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যে বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6 কুলম্ব, 8 কুলম্ব এবং -2 কুলম্ব চার্জ স্থাপিত আছে। চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জ কত হলে কেন্দ্র বিভব শূন্য হবে। তাহলে বিন্দুটা আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারি, মানে চতুর্থ বিন্দুতে চার্জের ভ্যালু 6 + 8 - 2 + x = 0। তার মানে এই যে সবগুলার সমষ্টি সমান শূন্য দিবা, তাহলে এক্স সমান তাহলে কত হবে আমাদের, 4 - 4 - 8, -12 কুলম্ব। বুঝা গেল? তাইলে ওই যে তোমাদের যে প্রশ্নটা দিছিলাম,
ওই প্রশ্নটাই আর কি এখানেও আছে, সেম অনুরূপ। ওই যে 1 মিটার ব্যাসার্ধে গোলকের 2 কুলম্ব চার্জ দেওয়া আছে, কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে প্রাবল্য এবং বিভব কত? আচ্ছা, তারপরে আসে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কারে বলে, বা দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তাহলে চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব, এটাকেই বলা হয় দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মুভমেন্ট। চার্জ ইন্টু মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ Q × 2L। এই 2L-টাকে একত্রে দূরত্ব ধরা হয়েছে। অর্থাৎ ধরো এইখানে দুইটা চার্জ দেওয়া আছে, এ এবং বি, তাদের মধ্যবর্তী দূরত্বটাকেই ধরা হয়েছে 2L। এই 2L কিন্তু কোনো সংখ্যা না, তুমি এই 2L এর পরিবর্তে জাস্ট এল লিখলে হইতো। মানে যে এইখানে Q+L দিলেই হইতো। 2L দিছি কারণ সব জায়গায় 2L ইউজ করছে আর কি। তোমরা আবার এইভাবে ধরো কোনো একটা দ্বিমেরুর চার্জ দেওয়া আছে হইলো আমাদের 5 কুলম, আর মধ্যবর্তী দূরত্ব ধরো 10 মিটার দেওয়া আছে। এখন তোমাকে যদি বলে দ্বিমেরু ভ্রামক কত, তাহলে তুমি Q × 2L সমান 5 × 2 × 10, এইভাবে ভুলটা করবা না, ঠিক আছে? 5 × 10 হবে, বুঝতে পারছি? এইটা হবে না। ক্লিয়ার সবার এই কথাটা? ওকে, তাহলে দেখো দ্বিমেরুর একক কি? কুলম মিটার। আচ্ছা, দ্বিমেরু কোন ধরনের রাশি? ভেক্টর রাশি, এবং এটার দিক হয় ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে। তারপরে এইখানে কিছু সূত্র আছে, আমি লিখে দিচ্ছি টানামগ্রস্ত। সো এখানে বোঝার মতো কোনো কিছুই নাই ভাই, সবগুলা টানামগ্রস্ত করবা। জাস্ট ফর্মুলা দেয়া, তারপর সাইডে লেখা আছে কার ভ্যালু কত, দ্বিমেরুর ক্ষেত্রে আর কি। এখন যদি পি দেয়া না থাকে, তাহলে পিটা আগে ফাইন্ড আউট করবা। মানে পিটা ফাইন্ড আউট করার ফর্মুলা কি দেখছি, Q × 2L। এখন দেখো দ্বিমেরুর ক্ষেত্রে আমাদের কি হয়, যে তড়িৎ চালক, সরি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হয় আমাদের মধ্যবর্তী দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক, আর তড়িৎ বিভবটা হয় মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা শুধুমাত্র দ্বিমেরুর জন্য। এবং এইখানে তোমার ওই যে প্র্যাকটিস ম্যাথ আছে, তুমি দেখতে পারো আর কি। আমাদের টাইম শেষ হয়ে যাবে, আবার সবাই একটু রিফ্রেশ এক নজরে এইগুলা দেখে তারপর আমরা ধারকত্ব শুরু করবো। আর ধারকত্ব পরে আমরা চলতরিত একটু দেখে নিব। আচ্ছা, তো ধারক জিনিসটা কি? ধারক জিনিসটা যে চার্জ ধরে রাখে। তো ধারকের ফর্মুলা হইল C = Q/B = 4πε0। কাজটা আমরা শুরু করে দিই। তো আমাদের শেষ হয়েছিল টাইম লিমিটের জন্য যে ধারকত্বে। তো ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, এইটার ফর্মুলা হইল C = Q/V বা 4πε0R। এখান থেকে একটা জিনিস লেখা যায়, চার্জ কিউ সমান লেখা যায় সিবি। এই যে এইখান থেকে আর কি, সি সমান যেহেতু Q/V, তাহলে কিউ সমান লেখা যায় সিবি। এখন দেখো নির্দিষ্ট চার্জের ক্ষেত্রে, অর্থাৎ চার্জের ভ্যালু যদি আমাদের ফিক্সড থাকে, তাহলে ধারকত্বটা তার বিভবের ব্যস্তানুপাতিক। আর গোলকের ক্ষেত্রে দেখবা ধারকত্বটা তার যে গোলকের যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধের সমানুপাতিক। এই যে এইখান থেকে আসে, 4πε0 যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে C ∝R। ওকে, এখন দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা কি? C = EA∝D। এটা হলো সমান্তরাল পাত ধারকের ফর্মুলা। তারপর এইখান থেকে ওই যে এপসাইলনের পরিবর্তে তুমি লিখতে পারো ε0 KE। ওকে, এখানে এর পরিচয় কি, যে পাতের ক্ষেত্রফল, আর ডির পরিচয় হইল পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর KE যেটা, এটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তারপরে দেখো এইখানে যে জিনিসটা আছে, ধারকের সঞ্চিত শক্তি, U = ½ CV² বা ½ QB বা ½ Q² / C। এখন দেখো এই জিনিসটা মাথায় রাখতে পারো যে আমাদের দিয়ে দিতে পারে যে খুব উচ্চ কম্পাঙ্কে বা এসি কারেন্টে ধারক শর্ট সার্কিট হিসেবে কাজ করে, এবং ডিসি বা 0 হার্টজ এমন ইয়েতে বা নিম্ন কম্পাঙ্কে ধারক ওপেন সার্কিট হিসেবে কাজ করে।
তারপরে এখানে দিতে পারে তুল্য ধারকত্ব। আচ্ছা, এখন দেখো তুল্য ধারকত্ব জিনিসটা কিভাবে মনে রাখবা, আমরা একটু পরেই যখন চলতইতে মুভ করব, তখন কিন্তু আমরা দেখবা যে আমরা এই যে তুল্য রোধ বের করি। তো রোধের যে ফর্মুলাটা, এই রোধের ফর্মুলা ঠিক উল্টা। রোধের ক্ষেত্রে দেখো, রোধের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতাম, শ্রেণীতে যদি থাকতো, তাহলে আর এস সমান আমরা করতাম কি R1 প্লাস R2 প্লাস R3, এবং সমান্তরালে থাকলে আমরা লিখতাম এইভাবে, যে 1/RP ইজ ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে লিখতাম। তাইলে আমি বলছিলাম কি, যে ধারকত্বের ক্ষেত্রে আমাদের রোধের ক্ষেত্রে যে ফর্মুলাটা, আচ্ছা তড়িৎ প্রাবল্যের প্রশ্নটা, আচ্ছা প্রশ্নটা আবার বলছি, একটু মনোযোগ সহকারে দেখুন। যে কোনো একটা গোলকের ব্যাসার্ধ 10 মিটার এবং তার মধ্যেখানে 5 কুলম একটা চার্জ আছে, ঠিক আছে। এখন গোলকের কেন্দ্র হতে 8 মিটার দূরত্বে প্রাবল্য কত, 8 মিটার দূরত্বে বিভব কত, এবং 12 মিটার দূরত্বে প্রাবল্য কত, এবং 12 মিটার দূরত্বে বিভব কত নির্ণয় করো। প্রশ্ন কি বুঝতে পারছি? জি, ওকে ফাইন। তাইলে দেখো, আমাদের সমান্তরালে রোধের যে সমান্তরাল সমবায়, এই সমবায়ে যে ফর্মুলাটা ইউজ করতাম, ধারকের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে সেম ফর্মুলাটা ইউজ করি। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। তুল্য ধারকত্ব বলতে এখানে সিএস বলছে, অর্থাৎ সিএস এর ভ্যালুটা বের করতে হবে। তারপরে আমরা যদি ক্যালকুলেটর করি, তাহলে সিএস সমান আমরা এইভাবে করতে পারতাম, C1 প্রাইম প্লাস C2 প্রাইম প্লাস C3 প্রাইম প্লাস, মানে বাইরে দিয়ে হোল প্রাইম। এভাবে যদি তুমি করে ফেলো, তাহলে ডিরেক্ট তোমার সিএস চলে আসে। এখন দেখো, এইখান থেকে আরেকটা জিনিস লিখতে পারো, যদি সবগুলোর ধারকত্ব সেম হয়, যতগুলো ধারক আছে সবগুলার যদি ধারকত্ব সেম হয় এবং তারা যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাইলে তার তুল্য ধারকত্ব লিখতে পারো C/N। এই এন হইল কতটা ধারক সিমিলার আছে, ঠিক আছে, সেই সংখ্যাটা। এই দেখো সমান্তরাল সমবায়ের এখন আসবো। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওই যে রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী, সমান্তরালে, সরি ধারকের ক্ষেত্রে সেটা কি সমান্তরাল, আর রোধের ক্ষেত্রে যেটা সমান্তরাল, ধারকের ক্ষেত্রে সেটা শ্রেণী, ঠিক উল্টাটা আর কি। এখন দেখো, ইউ বনাম বি লেখচিত্র। তাহলে এইখানে ইউ বনাম বি লেখচিত্র হইল পরাবৃত্তাকার। কি জন্য দেখো, ইউ সমান আমরা জানি কি ½ CV²। তাহলে যদি একই ধারক থাকে, তাহলে তার ধারকত্ব কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি ইউ প্রপোর্শনাল কি V²। তাহলে যেহেতু এইখানে কি দেয়া আছে, ইউ বনাম বি, অর্থাৎ তোমার কি যে কোনো একটা চলকের উপর স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই সেটা কি পরাবৃত্ত। ওই যে আমরা পরাবৃত্তের সমীকরণ দেখতাম, সঞ্চার পদের সমীকরণ, আর বা x² সমান যদি 4ay হয়, অর্থাৎ যে কোনো একটা চলকের উপরে যদি আমাদের পাওয়ার থাকে, দ্বিঘাত থাকে, তাহলে সেটা পরাবৃত্ত। এখন যদি তোমাকে ইউ বনাম বি গ্রাফ না বলে, বলতো ইউ বনাম B², B² গ্রাফের আকৃতি কি রকম, তাহলে এই ক্ষেত্রে আকৃতিটা হইতো আমাদের মূল বিন্দুগামী সরল রেখা, ইউ বনাম B² গ্রাফ। তো এই হইল গিয়ে কাহিনী। তো এখন যদি আমরা এইটা পড়ি, যে দুটি সমমানের ধারকের সমান্তরাল অবস্থায় ভোল্টেজ ভি আহিত করা হলো, ধারকের শ্রেণী সমবায়ে সমান শক্তি সঞ্চিত রাখতে হলে কত ভোল্টেজ দিতে হবে। সো এটা ফাইন্ড আউট করতে পারবো। দুইটি সমমানের ধারকের সমান্তরাল অবস্থায় ভি ভোল্টেজ আহিত করা হলো, আর ধারকের শ্রেণী সমবায়ে যেহেতু দুইটা সমান্তরালকে বলছে কি ভি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তারপর আবার শ্রেণী সমবায়ে সমান শক্তি সঞ্চিত করে রাখতে হলে কত ভোল্টেজ দিতে হবে। তাহলে সমান্তরালে যদি দেখো দুইটা সমমানের ধারক, তাহলে তার তুল্য ধারকত্ব সিপি সমান লিখতে পারি কি আমরা 2C, বুঝতে পারছি। এবং ভোল্টেজ কত দেওয়া হয়েছে আমাদের, ভি দেওয়া হয়েছে। তাইলে আমরা লিখতে পারি শক্তিটা
সমান্তরালের ক্ষেত্রে ইপি যদি আমি ধরি, তাহলে শক্তিটা কি জানি আমরা, হাফ সি ভি স্কোয়ার। তাইলে হাফ ইন্টু টু ইন্টু ভি স্কোয়ার, দেড়শো আমি এখানে শক্তিটা পাইছি ভি স্কোয়ার। এখন আসো শ্রেণীতে, তাহলে শ্রেণীতে হইলে আমাদের তুল্য ধারকত্বটা আসতো C/2। এখন আমার কত ভোল্টেজ দিতে হবে এইটা আমি জানি না, বাট বলছে কি শক্তিটা কি থাকবে, সেম থাকবে। তার মানে এখন শক্তি কত ছিল, ভি স্কোয়ার ছিল না? তাহলে ভি স্কোয়ার সমান লিখতে পারি হাফ ইন্টু C/2। এখানে ধরলাম আমি ভি প্রাইম স্কোয়ার। তার মানে আলটিমেটলি দাঁড়াইলো কি আমাদের, এখানে আমি ভুল লিখছি, 4 হবে, 4B। আচ্ছা, তাহলে আলটিমেটলি দাঁড়াইলো আমাদের যে ভি স্কোয়ার, তো C/4 ভি প্রাইম স্কোয়ার। তাইলে 4V স্কোয়ার সি, আচ্ছা এখানে তো সিটা আবো, তাহলে এখান থেকে এমনিতেই বোঝা যার স্কোয়ার। তাহলে একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার কাটা গেলে তবে 4B। তাহলে আমরা কত পাইলাম, 4B পাইলাম। সিও কিন্তু বাদ চলে যাবে, রেশিও নিলে কিন্তু সিও বাদ চলে যাবে, দুইটা যদি রেশিও নেও। কারণ এখানে সি একটা ছিল আর কি, আমি সি ইনক্লুডেড করিনি, যে এখানে 2C ছিল, লিখছে শুধু সি। এই যে এখানে সি থাকবে, এই সি 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 বাদ। বুঝতে পারছি এটা? না বুঝলে বলো, আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। একটু রেসপন্স করবা তোমরা, যে বুঝছি কি বুঝছি নাই। ভাই আবার ওকে ফাইন। দেখো আমাকে কি বলছে, একটা ধারকের ভোল্টেজ দেওয়া আছে ভি। আচ্ছা এই ভোল্টেজটা দেই আছে, এখন ধারকটা আছে সমান্তরালে, তাহলে তার দুইটা সমান্তরাল সমমানের ধারক আছে, তাহলে তার তুল্য ধারকত্ব কত হবে, সিপি সমান হবে 2C। ধরে নিলাম আমি তার ধারকত্ব সি। আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে তার শক্তি কত হবে, তাহলে ইপি সমান হবে কি হাফ সি সিপি ভি স্কোয়ার। কারণ ওই যে আমরা একটু আগে দেখছিলাম শক্তিটা, এই যে হাফ সি ভি স্কোয়ার। এখন যেহেতু সমান্তরালে আছে, সেজন্য আমরা নিছি কি সিপি। তাইলে এইখানে সিপি সমান তুমি কি জানো, 2C জানো না? তাইলে হাফ ইন্টু 2C ইন্টু ভি স্কোয়ার, তার মানে আলটিমেটলি দাঁড়াইলো CV স্কোয়ার। এটা পেলাম আমাদের সমান্তরালের শক্তি। এখন বলছে সেম ধারককেই, সেম দুইটা ধারককেই তুমি শ্রেণীতে যদি রাখতে চাও এবং সেম শক্তি যদি তুমি পাইতে চাও, তাহলে তোমাকে কত বিভব প্রয়োগ করতে হবে, মানে ভোল্টেজের মান কত হবে। তাইলে এই ক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্ব, শ্রেণীর ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে, C/2। এটা আমরা বুঝলাম। তাইলে এই ক্ষেত্রে আমাদের শক্তিটা কত আসে দেখি আমরা, যে হাফ CS ভি স্কোয়ার। তাইলে আমরা হাফ সিএস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি C/2 ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার না দিয়ে দেও V1, আগে যেহেতু ভি স্কোয়ার ধরছো। এতটুকু বুঝতে পারছি? এখন দেখো তোমাকে কি বলছে, সমান শক্তি পাইতে হইলে না, তাইলে আমাদের ইপি ইজ ইকুয়াল ইএস। আচ্ছা, ইপির ভ্যালু আমরা কত পাইছি, CV স্কোয়ার। আর ইএস এর ভ্যালু আমরা লিখতে পারি C/4 V1 স্কোয়ার। এই সি বাদ, তার মানে আমরা লিখতে পারি 4B স্কোয়ার ইজ ইকুয়াল V1 স্কোয়ার। তাহলে V1 সমান আমরা লিখতে পারি কত, 2B, বর্গমূল করবো, তাহলে আনসার চলে আসবে 2B। তাহলে ঠিক আছে, আমি ভাবছিলাম আগে আনসার বলি। এখন কি বুঝছি সবাই?
ওকে, তাহলে সবাই বুঝতে পারছি। তারপরে এই ম্যাথটা একটু দেখবা, যে একটি সমান্তরাল পাত ধারকের বিভব পার্থক্য যদি আদি পার্থক্যের অর্ধেক করা হয় তাহলে সঞ্চিত শক্তি কত হবে। তাহলে তোমার বিভব পার্থক্য বলছে কি, আদি পার্থক্যের অর্ধেক করা হয়েছে, তাহলে সঞ্চিত শক্তি কত হবে। এগুলো লাগবে না, প্রতিটি তুল্য দ্বারা করতে কত লাগবে না, বাদ। তো এই যে যে ম্যাথ গুলো আমি দেখাইলাম এবং যে ফর্মুলা গুলো দেখাইলাম, ওই ফর্মুলা রিলেটেড ভার্সিটি কটা প্র্যাকটিস করবা, ভার্সিটি ক প্র্যাকটিস করতে পারবো না। এই ফর্মুলা বা এই কাহিনী যতগুলা দেখাইলাম, এই কাহিনী রিলেটেড সবাই ভার্সিটি কটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা।